আচ্ছা, তোমরা সমুদ্রের ধারে কেউ গেছো? সমুদ্রের ধারে গেছো? আর সমুদ্রের ধারে বিশাল হাওয়া লাগে না প্রচুর পরিমাণে? হাওয়া খেয়েছো সমুদ্রের? আচ্ছা, বলতে পারবে এই সমুদ্রের ধারে তুমি দিনের বেলা গেছো না রাতের বেলা গেছো? দুবেলাই গেছো, দিনের বেলাও গেছো আবার রাতের বেলাও গেছো। আচ্ছা, এই হাওয়াটা কোন দিক দিয়ে আসছে সেটা কি তুমি দেখেছো? যে দিনের বেলা বা রাতের বেলা তুমি যে হাওয়াটা খাচ্ছো, হাওয়াটা আসছে কোথা দিয়ে? রাতের বেলা একদিক দিয়ে আসছে আর দিনের বেলা একদিক দিয়ে আসছে, মানে এটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এইটাই আজকে আমাদের মজার ক্লাস, যে আমরা আজকে বুঝবো যে সমুদ্রের ধারে আমরা যারা গেছি বা আমরা যাবো ইন ফিউচার, সেই সমুদ্রের ধারে হাওয়াটা কোন দিক দিয়ে আসে, কখন, দিনের বেলা কোথা দিয়ে হাওয়া আসছে, কেমন ধরনের হয়, আর রাতের বেলা কোথা দিয়ে হাওয়া আসছে, কেমন ধরনের হয়, আর কেন দিনের বেলা আর রাতের বেলা আলাদা করে হাওয়া যাওয়া আসা করে। তো এইবার বোঝা যাক, আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে সাময়িক বায়ু। সাময়িক বায়ুর একটা অংশ হচ্ছে আজকে আছে সমুদ্র বায়ু আর স্থলবায়ু। এবার সাময়িক বায়ুটা কি সেটা আগে জানতে হবে, যে সাময়িক বায়ুটা কি। সাময়িক বায়ু মানে হচ্ছে সময়ের ব্যবধানে যে বায়ু প্রবাহিত হয়, সময়ের ব্যবধানে, মানে দিনের কোনো সময় বা রাতের কোনো সময় হতে পারে, বা ঋতুভিত্তিক হতে পারে। ব্যাপারটা বুঝে গেছো? দিনের কোনো সময় হতে পারে, বা রাতের কোনো সময় হতে পারে, বা ঋতুভিত্তিক হতে পারে। একে আমরা কি বলি? সাময়িক বায়ু বলে। কি বলি? সময়ের ব্যবধানে বায়ুর চাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হলে তাকে বলা হয় সাময়িক বায়ু। বুঝতে অসুবিধা আছে? এইবার আমরা বুঝবো হচ্ছে তাহলে সাময়িক বায়ুর একটা অংশ কি, সমুদ্র বায়ু আর স্থলবায়ু কি আছে। তাহলে সমুদ্রের ধারে আমরা কে গেছি? সবাই গেছি? বাহ, খুব ভালো, আমাকে তো নিয়ে যাসনি তোরা। আমরা সমুদ্রের ধারে যাচ্ছি। এবার সমুদ্রের ধারে গিয়ে বসবো, দেখিস কি মজাটা হয় সমুদ্রের ধারে। সাপোজ এই যে অংশটা, এটাকে মনে করো সমুদ্র, ঠিক আছে? এটা সমুদ্র মনে করো। এই দিকে আরেকটু অংশ আছে, এটাকেও মনে করো এটাও সমুদ্র। তাহলে এইদিকে একটু সমুদ্র পেয়েছি, এদিকে একটু সমুদ্র পেয়েছি। আমি এটা ডবল ভাগ করলাম, মিডিল করলাম। দুদিকটা সেমি ব্যাপার, আমি দুটো ডিরেকশন, একটা দিন আর একটা রাত দেখাবো বলে এটা করলাম। যে এই দিকটা মনে করো সমুদ্রের স্থলভাগ, উপকূলবর্তী অঞ্চল, আর এটা হচ্ছে সমুদ্র। এইটা মনে করো উপকূল, মূল ভূখণ্ড, আর এটা হচ্ছে সমুদ্র। বুঝতে অসুবিধা আছে? আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে সমুদ্র মানে জলভাগ, আর এটা হচ্ছে স্থলভাগ, স্থলভাগ। তাহলে তুমি কোথায় যাবে? এই এরকম জায়গায় গিয়ে সমুদ্রের হাওয়া খাচ্ছ, তাই তো? তুমি এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছো, সমুদ্রের হাওয়া খাচ্ছ, আর স্রোতগুলোকে, ঢেউগুলোকে দেখছো কিভাবে আসছে, আওয়াজ হচ্ছে। তাহলে এই যে সমুদ্রের ঢেউগুলো দেখছো আর হাওয়া উপভোগ করছো সমুদ্রের ধারে। আচ্ছা, এবার আমরা একটা মজার জিনিস বুঝবো। কি? ধরো এটা দিনের বেলা, তাহলে দিনের বেলা আকাশে সূর্য থাকবে কি থাকবে না? দিনের বেলা আকাশে সূর্য আছে। আর এইটা মনে করো রাতের বেলা, তাহলে রাতের বেলা আকাশে কাকে পাবো? যদি অমাবস্যা না হয় তাহলে আমরা চাঁদকে পাবো। এটা সিম্পল ব্যাপার। তাহলে আমরা এই দিকটা কি বোঝাচ্ছি? দিন, ঠিক আছে? আর এই দিকটা কি বোঝাচ্ছি? রাত। অসুবিধা আছে? এইটা স্থলভাগ, এটা জলভাগ, এটা স্থলভাগ, এটা সমুদ্র জলভাগ। সমুদ্রের ধারে এখন আমরা দাঁড়িয়ে ধরো আছি সমুদ্রের ধারে, আমরা ধরো অ্যারাবিয়াকে দাঁড় করিয়ে দিয়েছি। অ্যারাবিয়া সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, হাওয়া খাচ্ছে, চুল উঠছে, ও এখন সমুদ্রের পা দিয়ে হাওয়া খাচ্ছে। এবার কখন? এটা দিনের বেলা, দিনের বেলা গেছে সমুদ্রে। দিনের বেলা সমুদ্রে গিয়ে একটু জলে পা দিয়ে দেখছে জলটা কেমন, অনেকদিন পরে এসছি, সমুদ্রের সাথে বন্ধুত্ব হয়েছে। আচ্ছা, আমরা বায়ুর চাপ তো পড়ে ফেলেছি, হ্যাঁ? সমুদ্রে আর স্থলভাগে, মানে জলভাগ আর স্থলভাগ দুটো তো আলাদা কম্পোনেন্ট, এক তো নয়। সূর্য উঠেছে, বুদ্ধি করে উত্তর দাও তো, সূর্য ওঠার পরে সঙ্গে সঙ্গে কি বায়ু গরম হবে, নাকি আগে স্থলভাগ সমুদ্র গরম হবে? আগে স্থলভাগ আর জলভাগ গরম হবে। এইবার প্রশ্ন হচ্ছে, তারপরে স্থলভাগের ওপরে যে বায়ু আছে সে গরম হবে, জলভাগের ওপরে যে বায়ু আছে সে গরম হবে, তাই তো? এইবার একটা জিনিস বলো, এই যে স্থলভাগ আর সমুদ্র, এর মধ্যে কে আগে গরম হবে আর কে পরে গরম হবে? তাহলে বায়ু চাপের পার্থক্য তো এটা আমরা পড়েছি।
যে স্থলভাগ আগে গরম হয় আর জলভাগ, জল ধীরে ধীরে গরম হবে, ধীরে ধীরে ঠান্ডা হবে, আর স্থলভাগ দ্রুত গরম হয়ে যায় আর দ্রুত ঠান্ডা হয়ে যায়। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ, সূর্য উঠেছে দিনের বেলা, আগে ভূপৃষ্ঠ অর্থাৎ স্থলভাগ গরম হতে শুরু করবে, তারপর ধীরে ধীরে জলভাগ গরম হতে শুরু করবে। তার মানে ইন রেসপেক্ট অফ দ্য ওয়াটার বডি, ল্যান্ডমাস, এটা আগে গরম হবে, দ্রুত গরম হবে। তাহলে স্থলভাগের ওপরে যে বায়ু আছে সে কি ঠান্ডা থাকবে? তাহলে স্থলভাগ গরম হয়ে গেলে স্থলভাগ তো তাপ ছাড়বে, স্থলভাগ তাপ ছাড়ছে, তাহলে স্থলভাগ গরম হয়ে গেছে বলে তাপ ছাড়তে পারছে। তাহলে স্থলভাগের ওপরে যে বায়ু আছে সেই বায়ু কি গরম হবে না ঠান্ডা হবে? তাহলে বায়ু তো এবার গরম হতে শুরু করছে। এবার বায়ু গরম হলে কি হয় সেগুলো তো আমরা সবাই জানি, যে বায়ু গরম হলে আস্তে আস্তে কি হবে, প্রসারিত হবে, তার উষ্ণতা বেড়ে গেছে, প্রসারিত হয়ে গেছে মানে ঘনত্ব কমে গেছে, ঘনত্ব কমে গেছে মানে হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেলে কি হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে এই বায়ু উপরের দিকে উঠতে থাকছে, কেন উপরের দিকে উঠতে থাকছে? হালকা হয়ে গেছে। তাহলে এখানে কি চাপ? তাহলে এখানে লো প্রেসার তৈরি হলো। লো প্রেসার মানে নিম্নচাপ, লো প্রেসার মানে, তাহলে দিনের বেলা স্থলভাগ নাকি জলভাগ, কার উপরে লো প্রেসার আছে? নিম্নচাপ কোথায় তৈরি হবে? এবার প্রশ্ন হচ্ছে, মুখস্থ করা যাবে না, বুঝতে হবে কেন স্থলভাগের উপরে দিনের বেলা নিম্নচাপ তৈরি হলো। কারণ স্থলভাগ আগে গরম হয়েছে, স্থলভাগ আগে গরম হবে, তাহলে স্থলভাগের বায়ু গরম হবে, সিম্পল ব্যাপার। এইবার আমি জলভাগে আসি। জল তো গরম হয়নি, ওর মতো অত স্পিডে তো গরম হতে পারবে না জল, ও ধীরে ধীরে গরম হবে। তাহলে যতটা পরিমাণ বায়ু এর গরম হয়ে গেছে, জল তো তোর গরমই হয়নি, তাহলে জলের উপরের বায়ু কি গরম হবে? তাহলে জলের উপরের বায়ু বা সমুদ্রের উপরের বায়ু ঠান্ডা আছে, গরম হয়নি, কারণ এর তাপই ছাড়তে পারিনি, কাইকে গরম হতে হবে, তারপর তো তাপ ছাড়বে। ব্যাপারটা বুঝতে হবে। তাহলে সমুদ্রের উপরের যে বায়ু আছে সে ঠান্ডা আছে, তার ঘনত্ব বেশি আছে না কম আছে? ঘনত্ব বেশি আছে। তাহলে ওখানে কি চাপ দেখা যাবে? ভেরি গুড, এখানে আমরা হাই প্রেসার দেখতে পারবো। তাহলে হাই প্রেসার বা উচ্চচাপ কোথায় আছে? সমুদ্রের উপরে। আর লো প্রেসার কোথায় আছে? কখন? এটা বুঝতে হবে। তাহলে অ্যারাবিয়া সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, এবার ও পরীক্ষা করতে গেছে হাওয়াটা কোন দিক দিয়ে আসে, আমি আজকে দেখব। আমার চুল যেদিকে উড়ে যাবে তার মানে ওর বিপরীত দিক দিয়ে হাওয়া আসছে। অ্যারাবিয়া দেখছে আমার চুল তো এইদিকে ঢুকছে, এইদিকে আসছে, হ্যাঁ, তার মানেটা কি? এই দিক দিয়ে হাওয়া আসছে। এই দিক মানে কোন দিক? এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ ঠিকই তো, সায়েন্স তো তাই বলছে যে সমুদ্রের ওপরে তো উচ্চচাপ, অর্থাৎ এখানে বায়ু অনেক আছে, বায়ুর ঘনত্ব বেশি আছে, কিন্তু স্থলভাগের ওপরে তো নিম্নচাপ, কারণ এখানের বায়ু ঘনত্ব কমে গেছে। তাহলে আস্তে 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 বায়ুর ঘনত্ব যদি কমে যায়, বায়ু যদি উপরে উঠতে থাকে, তাহলে ওই জায়গাটা পূরণ করতে তো আসবেই, বায়ু তো আসবেই, কারণ এর এখানে সম্পদ কমে গেছে, তাহলে ওখানে সম্পদ দান করতে হবে। তাহলে বায়ু এখান থেকে এই দিকে আসবে, অর্থাৎ কোথা থেকে আসবে? সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসবে। তো একদম ইজি বোঝা যাচ্ছে, কারণ এখানে তো বায়ু কমে গেছে, ঘনত্ব কমে গেছে, তাহলে ওটা তো ফুলফিল করতে হবে। তখন সমুদ্র থেকে বায়ু, অর্থাৎ সমুদ্রের উচ্চচাপ অঞ্চলের বায়ু জলভাগ থেকে স্থলভাগের দিকে ছুটে আসছে। এই যে বায়ুটা সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসছে, একেই বলা হয় সি ব্রিজ বা সমুদ্র বায়ু। তাহলে এই বায়ুটাকে কি বায়ু বলবো আমরা? সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু। তাহলে সমুদ্র বায়ু কাকে বলে বুঝতে পেরেছো? এটা কনসেপ্টটা বানিয়ে লেখা যাবে। এটা কি, এটা এই ধারণাটা তোমার যদি মাথায় থাকে, তাহলে সমুদ্রের ধারে গেলে দিনের বেলা বাতাসটা কোন দিক দিয়ে আসবে? এবার কেন আসবে এর পরে, এর আগে তুমি হয়তো জানতে না, কিন্তু এখন তো সমুদ্রের ধারে গেলে তুমি বুঝতেই পারবে যে কেন আসছে। তাহলে সবকিছুর পেছনে একটা কার্যকারণ রয়েছে, কেন আসছে, সমুদ্র থেকে বাতাসটা কেন আসছে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে সমুদ্র বায়ু বুঝতে পেরেছো? সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে। সমুদ্র বায়ু কোথা থেকে কোথায় আসে? সমুদ্র থেকে স্থলভাগের দিকে। বুঝতে অসুবিধা আছে? কনসেপ্ট ক্লিয়ার? কখন এটা? এইবার চলে এসো আমার পরে এখানে এই ইমেজটায়। এটা কখন?
রাত্রেবেলা, তাহলে রাত্রেবেলা এবারে সূর্য তো আকাশে নেই, তাহলে আমরা জানি ভূপৃষ্ঠ ততক্ষণ গরম হতে থাকবে যতক্ষণ সূর্য আছে। সূর্য নেই মানে ভূপৃষ্ঠ কি করবে? তাপ, ও তো অলরেডি গরম হয়ে তাপ ছাড়া শুরু করে দিয়েছে। আবার আকাশে সূর্য নেই বলে এবার ঠান্ডা হতে শুরু করেছে। তাহলে স্থলভাগ যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে স্থলভাগের উপরের বাতাস কি গরম থাকবে? ওকেও ঠান্ডা করে দেবে। তাহলে রাত্রিবেলা স্থলভাগের ওপরে যে বায়ু আছে সে ঠান্ডা থাকবে না গরম থাকবে? ঠান্ডা থাকবে, ঠান্ডা হবে, এটা বোঝা গেছে। কিন্তু সমুদ্র বা জলভাগ এর উপরে যে বায়ু আছে এর কি অবস্থা হবে? জল তো ধীরে ধীরে গরম হয় আর ধীরে ধীরে ঠান্ডা হয়। যত ধীরে ধীরে ও গরম হয়েছে ও ধীরে ধীরেই ঠান্ডা হবে, অত তাড়াতাড়ি ও ঠান্ডা হবে না। স্থলভাগের মতো অত তাড়াতাড়ি ও ঠান্ডা হতে পারবে না। ও ধীরে ধীরে গরম হয়েছে, ও ধীরে ধীরেই ঠান্ডা হবে, ওকে বেশি তাড়াতাড়ি ঠান্ডা করা যাবে না। তাহলে স্থলভাগের যে বায়ু আছে সেই বায়ু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু জলভাগের ওপরের বায়ু কি ঠান্ডা হয়েছে? তাহলে রাত্রিবেলা আমার স্থলভাগের উপরে বায়ুর ঘনত্ব বেশি আছে না কম আছে? ঠান্ডা আছে। তাহলে এখানে কি প্রেসার থাকবে? হাই প্রেসার, তাই তো। কিন্তু জল অত তাড়াতাড়ি ঠান্ডা হয়নি, তাহলে এখানকার বায়ুর ঘনত্ব বেশি আছে না কম আছে? তাহলে এখানে কি প্রেসার আছে? তাহলে রাত্রির বেলা সমুদ্রের ওপরে কি প্রেসার থাকবে আর স্থলভাগে কি থাকবে? এইবার ধরো সমুদ্রের ধারে এখন অঙ্কিতা গেছে, অঙ্কিতা এখন সমুদ্র থেকে ও ফিট মানে পা দিয়েছে সমুদ্রে, ধরো পা দিয়েছে, পা দেওয়ার ফলে অঙ্কিতা দেখছে যে জলটা একটু গরম গরম আছে, জলটা একটু গরম গরম আছে। শীতকালে ও গেছে সমুদ্রের ধারে, একটু পা দিয়ে দেখলো না জলটা একটু গরম গরম আছে, মানে বেশ ভালো লাগছে। বা এদিকে স্থলভাগে ঠান্ডা, সমুদ্রের জলটা একটু ঠান্ডা গরম গরম আছে, কিন্তু জল তো ঠান্ডা হয়নি। সন্ধ্যা রাত 9টা-10টাও যদি পা দেওয়া যায় হয়নি, জল গরম আছে, তাহলে জলের ওপরের বায়ুও গরম আছে। কিন্তু অঙ্কিতা আরো একটা জিনিস দেখলো যে ভাই আমার চুলগুলো উড়ে সব সমুদ্রের দিকে পালাচ্ছে কেন? আমার চুলগুলো উড়ে সব সমুদ্রের দিকে পালাচ্ছে কেন? হ্যাঁ, দিনের বেলা অ্যারাবিয়া দেখলো আমার চুলগুলো এদিকে আসছে, আবার অঙ্কিতা রাত্রিবেলা গিয়ে দেখে আমার মুখ ঢেকে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রের দিকে বায়ু আসছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বায়ুটা কোন দিক দিয়ে আসছে? স্থলভাগ থেকে। বায়ুটা কোন দিক থেকে আসছে? কেন আসছে বায়ুটা স্থলভাগ থেকে? এক্স্যাক্টলি, এখানে তো হাই প্রেসার, এ তো উচ্চচাপ, এর এখানে বায়ুর ঘনত্ব বেড়ে গেছে রাতে, কিন্তু জলে তো বাড়েনি। সেই জন্য সমুদ্র থেকে বায়ু জলভাগের দিকে বা সমুদ্রের দিকে আসছে। কোথা থেকে? স্থলভাগ থেকে। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আসছে, তাহলে যেখান থেকে আসছে আমি সেই হিসেবে ওর নামটা দিয়ে দেবো, এর নামটা হচ্ছে স্থলবায়ু। ও কোথা থেকে আসছে? ও তো স্থলভাগ থেকে আসছে, তাই ওর নামটা কি আছে? স্থলবায়ু। কি নাম আছে? স্থলবায়ু। ব্যাপারটা বোঝা গেছে? কোথা থেকে আসছে? স্থলভাগ থেকে, এর নামটা কি দিলাম? স্থলবায়ু। সমুদ্র থেকে আসে না স্থলভাগ থেকে? স্থলভাগ থেকে কোন দিকে যাচ্ছে? এইবার কিছু বুদ্ধির প্রশ্ন। তাহলে স্থলবায়ু দিনে না রাতে? রাতে। আর সমুদ্র বায়ু দিনে প্রবাহিত হয়। এবার কিছু বুদ্ধির প্রশ্ন। বুদ্ধির প্রশ্নটা এই সমুদ্র বায়ু আর স্থলবায়ুকে নিয়ে, যে সমুদ্র বায়ুর গতি সব থেকে বেশি দিনের কোন সময় হতে পারে? কোন সময়? সমুদ্র বায়ু নর্মালি প্রবাহিত হয় সারাদিন ধরেই, কিন্তু দিনের একটা নির্দিষ্ট টাইম আছে যার পর থেকে স্পিড বাড়তে থাকে। ঠিক মানে আমরা বলতে পারি 2টো, 2:30, 3টের পর থেকে, বিকেলবেলা বলতে পারি, কারণ ওই টাইমে বায়ু প্রচুর গরম হয়ে গেছে। তাহলে বিকালের পর থেকে বায়ু বেশি গরম হবে, বিকেল থেকে বায়ু বেশি গরম হবে। অ্যাকচুয়ালি বিকেল থেকে স্পিড বাড়বে, স্পিড বাড়বে। তাহলে সমুদ্র বায়ুর স্পিড কখন বাড়বে? বিকেল বেলার দিকে। তাহলে সমুদ্র বায়ু গতিতে প্রবাহিত হবে কখন? বিকেলে। খুব গতি বেড়ে যাবে কখন? বিকালের দিকে। সমুদ্র বায়ুর গতিবেগ বিকেল বা সন্ধ্যার দিকে বেশি, তখন সমুদ্রের ধারে গেলে ও বিশাল হাওয়া, তখন বিরাট হাওয়া। ব্যাপারটা বুঝতে অসুবিধা আছে? এইবার তাহলে আমরা স্থলবায়ুটা দেখি কখন গতিবেগ বাড়বে। আচ্ছা বলো তো, স্থলবায়ুর গতিবেগ কখন বাড়তে পারে? তো রাতে প্রবাহিত হয়, রাতের কোন সময়?
মাঝরাতে মানে ভোরবেলার দিকে সব থেকে বেশি ঠান্ডা হয়ে যায় না স্থলভাগ ভোরবেলার দিকে। ওই জন্য ভোরবেলায় চাপের মাত্রা প্রচুর বেড়ে যায়, এখানে বায়ু প্রচুর ঠান্ডা হয়ে গেছে। শীতকাল তো ঠান্ডা বিরাট হয়ে যায়, গরমকালেও ভোরবেলার দিকে বায়ু প্রচুর ঠান্ডা হয়ে যায়। এই জন্য চাপের মাত্রা, উচ্চচাপটা এই সময় স্থলভাগের উপরে বেশি আছে। তখন এই যে চাপের পার্থক্যটা বেড়ে গেল, চাপের পার্থক্য বেড়ে গেলেই তো বায়ু গতিতে প্রবাহিত হবে। তাহলে এখানে লো প্রেশার আছে আর এখানে উচ্চ মাত্রায় হাই প্রেশার হয়ে আছে ভোরবেলার দিকে। ওই জন্য ভোরবেলা স্থলভাগ থেকে দ্রুত গতিতে বায়ু আসে। তাহলে সমুদ্র বায়ুর গতিবেগ কখন বেশি হয় আর স্থল বায়ুর গতিবেগ কখন বেশি হয়? বুঝতে অসুবিধা আছে? এইবার বুদ্ধিমানরা একটা উত্তর দাও, সেটা হচ্ছে যে কোন বায়ুটার কারণে একটু আধটু বৃষ্টি হতে পারে? কোন বায়ু? এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে সমুদ্রের ধারে যদি দিনের বেলা তুমি যাও, একটু আধটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। বর্ষাকালের কথা আমি বলছি না, বর্ষাকালেও যখন তখন বৃষ্টি নামতে পারে, বর্ষাকাল নয়। নর্মাল টাইমেই সমুদ্র থেকে যে বায়ু আসে ও তো জলীয় বাষ্প নিয়ে আসছে। তাহলে এই আর্দ্র বায়ু, এ শুষ্ক বায়ু। তাহলে কোনটা আর্দ্র বায়ু, সমুদ্র বায়ু না স্থল বায়ু? আর্দ্র বায়ু মানে জলীয় বাষ্প আছে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কে আর্দ্র বায়ু? সমুদ্র বায়ু আর্দ্র প্রকৃতির, কারণ এতে জলীয় বাষ্প আছে। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন বায়ুটায়? সমুদ্র বায়ুতে। আর স্থল বায়ুটা হচ্ছে শুষ্ক বায়ু। এ তো স্থলভাগ দিয়ে যাচ্ছে, আর কত জলীয় বাষ্প নিয়ে যাবে? চারিদিকে তো স্থলভাগ, তো পুকুর নদী দিয়ে কতটা ও জলীয় বাষ্প পাবে? থাকে না। তাহলে শুষ্ক প্রকৃতির হয়। তাহলে স্থল বায়ুটা হবে শুষ্ক প্রকৃতির আর সমুদ্র বায়ুটা হবে আর্দ্র প্রকৃতির। ব্যাপারটা বুঝতে পারা গেছে? তাহলে কোনটায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? তাহলে দিনের বেলা সম্ভাবনা আছে নাকি রাতের বেলা সম্ভাবনা আছে? দিনের বেলা সম্ভাবনা আছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সমুদ্র বায়ু আর স্থলবায়ুর কনসেপ্ট পুরো ক্লিয়ার? এনি প্রবলেম? এবার একটা মজার জিনিস আছে, এই যে সমুদ্র বায়ু আর স্থলবায়ু, এদের একটা বৃহৎ সংস্করণ আছে। এদেরই বড় ভাই, মানে বিরাট বড় ভাই আর কি। এই সমুদ্র বায়ু আর স্থলবায়ুর একটা মানে কি বলবো, বলতে গেলে মনস্টার অফ ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজ। মনস্টার মানে মনস্টার তো না, দৈত্য টাইপের না? তাহলে এরা ছোট ছোট বাচ্চা বাচ্চা, দৈত্যর কাছে এরা বাচ্চা বাচ্চা। তাহলে সমুদ্র বায়ু আর স্থলবায়ুরও বৃহৎ একটা সংস্করণ হয়। তাহলে আমাদের জানতে হবে এটা কি, এটাকে আমাদের বুঝতে হবে যে সমুদ্র বায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণটা কি। আচ্ছা, আমাদের ভারতে বা আমাদের বেঙ্গলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টি হয়? এক্স্যাক্টলি, মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ু হচ্ছে এই সমুদ্র বায়ু আর স্থলবায়ু এর বৃহৎ সংস্করণ। ব্যাপারটা কি আগে দেখি। আমরা জানি, এটা ধরো ভারতের উপকূলবর্তী অঞ্চলটা আমি দেখাচ্ছি এই ছবির মাধ্যমে। ভারতের উপকূলবর্তী অঞ্চলটা এই যে দেখালাম। তাহলে এই যে ভারতের উপকূল অঞ্চল, এই উপকূল অঞ্চলের এই দিকটাকে কি বলা হয়? বঙ্গোপসাগর। এটা বঙ্গোপসাগর, তাই তো? আর এই দিকে কি আছে? আরব সাগর। এই দিকটা আরব সাগর। তাহলে আরব সাগর আর বঙ্গোপসাগর, আর এদিকটা ভারত মহাসাগর, তাই না? ভারত মহাসাগর। এই তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত আমাদের ভারত মূল ভূখণ্ড। বাকি তো আরো রয়েছে মূল ভূখণ্ড, বাকি এইটুকু শুধু কোস্টাল রিজিয়ন। এইবার আমাকে বলো দুটো ঋতুর কথা, একটা হচ্ছে গ্রীষ্ম ঋতু আর একটা হচ্ছে শীত ঋতু। গ্রীষ্ম ঋতুতে ভারতের এই মূল ভূখণ্ড মারাত্মক পরিমাণে উত্তপ্ত হবে না? প্রচুর পরিমাণে। এই যে এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এ ঠান্ডা থাকবে? কি পরিমাণ উত্তপ্ত হবে স্থলভাগ, বুঝতে পারছো তো? তাহলে পুরো ভূখণ্ডর কথা বলো, এখান থেকে শুরু করে তিব্বত রিজিয়ন টু পুরো রিজিয়নের কথা বলো, প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে গেছে। তাহলে এখানকার বায়ু কি ঠান্ডা থাকবে? প্রচুর উত্তপ্ত হয়ে যাবে। তাহলে এই গ্রীষ্মকালে পুরো ভারতীয় মূল ভূখণ্ডের ওপরে কি চাপ থাকবে? লো প্রেসার। কনসেপ্ট ক্লিয়ার? পুরো ভারতে লো প্রেসার তৈরি হচ্ছে। কেন? কারণ উত্তাপ বাড়ছে। বুঝতে অসুবিধা আছে? এনি প্রবলেম? কিন্তু জল তো ভাই অত তাড়াতাড়ি গরম হবে না, ও ধীরে ধীরে গরম। কিন্তু স্থল তো দ্রুত গরম হয়ে গেছে, গরম পড়ার সাথে সাথে গরম হয়ে গেছে, বায়ু গরম হয়ে যাচ্ছে। তাহলে টোটাল মূল ভূখণ্ডে লো প্রেসার বিরাট অঞ্চল জুড়ে, ছোটখাটো উপকূল অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয় এটা, ওই ছোটখাটো সমুদ্র বা স্থলবায়ুর মধ্যে সীমাবদ্ধ নয়, এ বিরাট অঞ্চল জুড়ে। ব্যাপারটা বোঝা গেছে? এই
সমুদ্র বায়ু যেটা আমরা পড়েছি সেটা হাই প্রেশার আর লো প্রেশারের পার্থক্য, স্থলবায়ু তাই। তাহলে মূল ভূখণ্ডের ওপরে গ্রীষ্মকালে কি চাপ থাকবে? লো প্রেশার। কিন্তু সমুদ্রের ওপরে কি চাপ থাকবে? কারণ সমুদ্র তো গরম হয়নি অত তাড়াতাড়ি, ঠান্ডা আছে। তাহলে সমুদ্রের বায়ু কি গরম হয়েছে? ঠান্ডা আছে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে চাপের পার্থক্য হয়েছে তো। তাহলে গরমকালে আমাদের ভারতে বায়ু ঢুকবে কি ঢুকবে না? কোথা দিয়ে আসবে? কনসেপ্টটা ক্লিয়ার তো? তাহলে সমুদ্র থেকে আমাদের ভারতে বায়ু আসবে, আসবে, বোঝাই যাচ্ছে আসবেই। এই যে বায়ুটা আমাদের ভারতের সমুদ্র থেকে প্রবেশ করছে, এই বায়ুটা দক্ষিণ পশ্চিম দিক দিয়ে আমাদের ভারতে প্রবেশ করে। কোন দিক দিয়ে প্রবেশ করে? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। ঋতুভিত্তিক বায়ু, এটাকে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বলা হয়। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। তাহলে মৌসুমী বায়ুর দুটো পার্ট থাকে, একটা গ্রীষ্মকালীন আর একটা শীতকালীন। তাহলে গ্রীষ্মকালে কোন দিক দিয়ে মৌসুমী বায়ু ঢোকে? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। তাহলে সমুদ্র দিয়ে ঢুকছে। দুটো শাখা আছে এর, একটা আরব সাগরীয় শাখা আর একটা বঙ্গোপসাগরীয় শাখা। কটা শাখা? একটা আরব সাগরীয় শাখা আর একটা বঙ্গোপসাগরীয় শাখা। তাহলে মৌসুমী বায়ু গ্রীষ্মকালে আমাদের ভারতে ঢুকছে। কোন দিক দিয়ে ঢুকছে? এটা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। এর নেচারটা একেবারে সমুদ্র বায়ুর নেচার মতো নয়, সেম, সিমিলার। এই মৌসুমী বায়ুটা সমুদ্র বায়ুর মতোই তো। ও তো দিনের বেলা উষ্ণতার পার্থক্য হয়েছে, স্থলভাগ গরম হয়ে গেছে, সেই জন্য এখান থেকে প্রবাহিত হয়েছে। এখানেও সেম হচ্ছে, গ্রীষ্মকাল, উষ্ণতার পার্থক্য হয়েছে, স্থলভাগ দ্রুত গরম হয়ে গেছে, জলভাগ অতটা পরিমাণে গরম হয়নি, সেজন্য স্থলভাগে নিম্নচাপ আর জলভাগে উচ্চচাপ, ও জলভাগ থেকে বাতাস ঢুকছে, সমুদ্র থেকে বায়ু ঢুকছে, চাপের পার্থক্য হয়েছে, বায়ু আসছে। এবার সিম্পল ভাবে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসছে, সমুদ্র বায়ু বৃষ্টি ঘটাতে পারে। তাহলে মৌসুমী বায়ুর কথা ভাবো তাহলে, তো বিরাট অঞ্চল দিয়ে আসছে আর বিশাল অঞ্চলে ঢুকছে। তাহলে কি জলীয় বাষ্প নিয়ে আসছে না? প্রচুর জলীয় বাষ্প নিয়ে ঢুকছে। তাহলে বৃষ্টি ঘটাতে পারবে না। আমাদের ভারতে মৌসুমী বায়ুর কারণে কেন বৃষ্টি হয় বোঝা গেছে? জলীয় বাষ্প নিয়ে আসে। একটা সমুদ্র বায়ুরূপী। কোনটা? গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুটা সমুদ্র বায়ুরূপী, এক্স্যাক্টলি লাইক সি ব্রিজ। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে মৌসুমী বায়ু গ্রীষ্মকালে কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে বোঝা গেছে। ও সমুদ্র বায়ুর মতোই, ওর গুণ আছে, ব্যাপারটা একই, বোঝা গেছে, কিন্তু বৃহৎ আকার, তাই তো? এইবার শীতকালের কথা ভাবো। রাত্রিবেলা কি হয়েছিল? সূর্য ছিল না বলে কি হয়েছিল? স্থলভাগ ঠান্ডা হয়ে গেছে। শীতকালে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঠান্ডা লাগে, তাহলে আমাদের স্থলভাগ কি গরম হয়? স্থলভাগ ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু জল তো বিরাট অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে, অত তাড়াতাড়ি ও ঠান্ডা হবে? কিন্তু স্থলভাগ তো ঠান্ডা হয়ে গেছে। তাহলে স্থলভাগের বায়ু ঠান্ডা হয়ে গেছে, ঘনত্ব বেড়ে গেছে। তাহলে ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে স্থলভাগে কি চাপ থাকবে? তাহলে স্থলভাগে উচ্চচাপ তৈরি হবে কখন? গরমকালে না শীতকালে? তাহলে ল্যান্ড মাসে যদি হাই প্রেসার থাকে, তাহলে ওয়াটার বডিতে কি প্রেসার দেখা যাচ্ছে? লো প্রেসার তৈরি হয়েছে। কারণ ইন রেসপেক্ট অফ ওয়াটার বডি, ল্যান্ড মাস দ্রুত ঠান্ডা হয়ে গেছে। শীতকাল, তাহলে শীতকালে ভারতের মূল ভূখণ্ড ঠান্ডা হয়ে গেছে। তাহলে বায়ু কোথা দিয়ে প্রবাহিত হবে? এখানে বায়ুর ঘনত্ব বেশি, জলভাগের বায়ুর ঘনত্ব কমে গেছে। কেন? কারণ এই গরম আছে, সেই জন্য স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে আসবে। স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে আসবে। এটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু, এটা বলা হয় শীতকালীন মৌসুমী বায়ু। দুটো বিপরীত দিক দিয়ে আসছে না, একটা দক্ষিণ পশ্চিম দিক আর একটা হচ্ছে উত্তর পূর্ব দিক। এই দিকটা কি দিক? উত্তর পূর্ব দিক। তাহলে এই যে মৌসুমী বায়ুটা ফিরে আসছে, ও ঢুকেছিল, ফিরে আসছে, চাপের পার্থক্যের জন্যই ঢুকেছিল, আবার চাপের পার্থক্যের জন্যই বেরিয়ে আসছে। এ কি বৃষ্টি ঘটাতে পারবে? কারণ এ তো স্থলভাগ দিয়ে আসছে, এতে কি জলীয় বাষ্প থাকবে? শীতকালে বৃষ্টি হয় আমাদের ভারতে, তাহলে শীতকালে শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তাহলে মৌসুমী বায়ু শুষ্ক প্রকৃতির না। গরমকালে দক্ষিণের জানলাটা খুলে রাখতে বলে, কেন? দক্ষিণে হাওয়াটা বেশি বয়, তাই দক্ষিণ পশ্চিম দিক। আবার শীতকালে বলে উত্তরের জানলাটা বন্ধ করো, ওদিকে প্রচুর হাওয়া আসছে, উত্তর পূর্ব দিক দিয়ে বায়ু প্রবাহিত হয়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে মৌসুমী বায়ু এটা
একেবারে রাত্রিবেলার নেচার না এখানে। রাত্রিবেলা যেমন স্থলবায়ু প্রবাহিত হচ্ছে চাপের পার্থক্যের কারণে, এখানেও তো তাই হচ্ছে। স্থলভাগ থেকে বায়ু আসছে কেন? কারণ জলভাগ এখনো নিম্নচাপ। এখানে তাই তো হয়েছিল রাত্রিবেলা। এই জন্য মৌসুমী বায়ুকে বলা হয় সমুদ্র বায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। তাহলে সমুদ্র বায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কোন বায়ুকে? মৌসুমী বায়ুকে। তাহলে যে সমুদ্র বায়ু কি বুঝবে না আর স্থলবায়ুটা কি সেটাই বুঝবে না, তাহলে ওইটা বুঝবে না, মুখস্থ করে পরীক্ষায় লিখতে যাবে যে সমুদ্র বায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ মৌসুমী বায়ুকে কেন বলা হয়। ব্যাটা বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে এটা রিলেটেড? যে জায়গাটা বুঝতে পারলাম না, এই জায়গাটা আরেকটু বললে ভালো হয়। কোনো কনফিউশন? ডান? রেডি? তাহলে আজকে কি শিখলাম? সমুদ্র বায়ু কি, স্থলবায়ু কি, আর মৌসুমী বায়ুকে কেন সমুদ্র বায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। ঠিক আছে?